প্রথমে আমি বলবো রসুনের কথা। রসুন প্রতিদিন আপনি চেষ্টা করবেন যে একটা কোয়া হলেও রসুন খাওয়ার জন্য। যদি আপনি ডিরেক্টলি না খেতে পারেন, আপনি সেটাকে খাবার কোনো তরকারির মধ্যে মিক্স করে আপনি খান। যে কোনো ধরনের ক্যান্সার যখন কারোর হয়ে থাকে তার সাথে কিন্তু নিউট্রিশনের রিলেশনটা আমি বলবো খুবই ওতপ্রোতভাবে জড়িত। ডায়েটিশিয়ানের আন্ডারে একটা প্রপার ডায়েট চার্ট নিয়ে তখন থেকেই ব্যালেন্স ডায়েট চার্ট আপনি ফলো করবেন, যেখানে সব ধরনের ভিটামিনস, মিনারেলস এবং যে খাবারগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের বডিতে যাওয়ার পরে আমাদের বডির যে টক্সিক ইনগ্রেডিয়েন্টগুলো থাকে, আমাদের বডিতে যে ফ্রি রেডিকেলসগুলো থাকে, সেগুলো যেন বডি থেকে বের হয়ে যায়। ক্রুসিফেরাস ভেজিটেবলস, এখন অনেকে হয়তো জানেন যে ক্রুসিফেরাস ভেজিটেবলস কোনগুলো, যেমন ব্রোকলি, ক্যাবেজ, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, এই ধরনের খাবারগুলোকে আমরা ক্রুসিফেরাস ভেজিটেবলস বলি। এগুলো আসলে খুব চমৎকারভাবে কাজ করে। ক্যান্সার পেশেন্টদের জন্য স্পেশালি আমরা স্ট্রিক্টলি নিষেধ করে থাকি যে ওই খাবারটা ওভেনে গরম করা যাবে না। কোন বাটিতে রাখছি, এই বাটিটা হতে হবে বা বক্সটা হতে হবে এয়ার টাইট। আমি যখন খাবারটা নেক্সট মিলে আমি খাবো, অফকোর্স আমাকে স্পুন ইউজ করতে হবে, হাত ইউজ করা যাবে না, বিকজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে কিন্তু অনেক কন্টামিনেশন হয়। ক্যান্সার পেশেন্টদের দেখা যায় খাবার একটু অনীহা থাকে, বা যতটুকু সে খাচ্ছে ততটুকু কিন্তু সে তার স্টমাকে রাখতে পারছে না, স্টমাকটাকে ইরিটেট করে খাবারটা। সো ইয়োগার্টটা যদি আমরা নেই, সেই ইয়োগার্টে যে প্রোবায়োটিক থাকে সেটা কিন্তু খাবারটাকে হজম করতে হেল্প করে। আমাদের দেশে প্রতিদিন 19 জন মানুষ একটা পার্টিকুলার রোগে মারা যায় এবং প্রায় 35 জন মানুষ ডিটেক্টেড হয় নতুন করে। তাও আসলে এই নাম্বারটা আমরা জানি, হয়তোবা অনেক কেসেস আছে যেটা আমরা জানি না। আমি কথা বলছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে। একটু চিন্তা করে দেখেন, আমাদের চোখে যখন কোনো একটা সমস্যা হয় আমরা সাথে সাথে অনেক কনসার্ন হয়ে যাই। আমাদের যদি মাথা থেকে চুলও পড়ে যায় আমরা সেটা নিয়ে অনেক কনসার্ন হয়ে যাই। বাট যেই রোগটা, যেই পার্টিকুলার টাইপ অফ ক্যান্সারটা একটু আগে ডিটেক্টেড হলে হয়তোবা অনেক প্রাণ বাঁচানো যেত। হয়তোবা আমাদের মরণ ব্যাধিকে আসলে মরণ হিসেবে চিন্তা করতে হতো না। ঠিক সেরকম একটা জিনিসকে নিয়ে আমরা অনেক সময় অবহেলার কারণে, অ্যাওয়ারনেসের অভাবে অনেক প্রাণ হারিয়ে ফেলি, আমাদের আশেপাশের আমাদের অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলি। এবং সেইটা যাতে না হয় সেই কারণে আমাদের আজকের এই উদ্যোগ অথবা এই শো। এমজিআর একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড, আপনারা সবাই এই ব্র্যান্ডটাকে অনেক ভালোভাবেই চিনেন এবং যারা এই পার্টিকুলার এরিয়াটায় আছেন কোনো না কোনোভাবে, ডক্টর হিসেবে, পেশেন্ট হিসেবে অথবা একজন কিউরিয়াস মাইন্ড হিসেবে, তারা এই ব্র্যান্ডটাকে খুব ভালো মতো চিনেন, অ্যান্ড দ্যাট ইজ ফ্রেশ অনন্যা। সো এই ফ্ল্যাগশিপ ব্র্যান্ডটা অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস নিয়ে, কিভাবে আর্লি ডিটেকশনের মাধ্যমে, কিভাবে আর্লি স্ক্রিনিংয়ের মাধ্যমে, কিভাবে সচেতনতার বৃদ্ধি করার মাধ্যমে আমরা আসলে অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারি, সেটা নিয়ে কাজ করছে ফ্রেশ অনন্যা। এবং সেটারই একটা ইনিশিয়েটিভ হিসেবে আজকে আপনারা দেখতে যাচ্ছেন ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড নামে এই শোটা, হুইচ ইজ প্রেজেন্টেড বাই ফ্রেশ অনন্যা ইন অ্যাসোসিয়েশন উইথ ডেইলি স্টার। আমি আপনাদের হোস্ট হিসেবে থাকবো রাসেল জাওয়াব, এবং আমার সাথে আজকে একজন খুবই ইন্টারেস্টিং গেস্ট আছেন, যিনি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান but also a very popular personality on television herself. She's a host herself. উনি অনেক ভালো হোস্টিং করেন, আমি অত ভালো হোস্টিং করতে পারি না। But today we're going to learn a lot about breast cancer and its correlation with food, nutrition. কিভাবে আসলে ভালো খাবার মাধ্যমে কিভাবে এই পার্টিকুলার এরিয়াটা, যেটা আসলে আমরা প্রতিদিন 3-5 বার গো থ্রু করি, খাওয়া দাওয়া, সেখানে কিছু চেঞ্জেস আনার মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আরেকটু অ্যাওয়্যার হতে পারি, সিকিউর হতে পারি এবং আমাদের আশেপাশের প্রিয় মানুষগুলোকে আরেকটু ভালো রাখতে পারি। সো ইয়েস, নুসরাত আপু, ওয়েলকাম টু দ্য শো অ্যান্ড ইটস সো গুড টু হ্যাভ ইউ হিয়ার। থ্যাংক ইউ সো মাচ রাফসান ভাই। সো আপনি অনেক এক্সপার্ট একজন মানুষ নিউট্রিশনের দিক থেকে, এবং আজকে আমরা আপনাকে অনেক প্রশ্ন করবো। বাট থ্যাংক ইউ সো মাচ ফর বিং অন আওয়ার শো, যেখানে আসলে যে কসানে আপনি আগেও অনেক কাজ করেছেন এবং আজকে আমরা কথা বলবো যেখানে আপনার কাছ থেকে আজকে আমরা নিউট্রিশন বিষয়, ইন জেনারেল নিউট্রিশন বিষয়ে আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই জানি, বাট আজকে পার্টিকুলারলি ব্রেস্ট ক্যান্সারের এই এরিয়াটা নিয়ে আরো অনেক কিছু জানতে পারবো। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা, এর এডিএল ও এয়ারলাইট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। সো ফার্স্টেই আপনার কাছে জানতে চাবো যে নিউট্রিশন তো আসলে সব মানুষের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো রকমের হেলথ কন্ডিশনের জন্য ইম্পর্টেন্ট, বাট ব্রেস্ট ক্যান্সারের সাথে নিউট্রিশনের কোনো পার্টিকুলার কোরিলেশন আছে কিনা? নট অনলি আসলে ব্রেস্ট ক্যান্সার, আমরা যদি ক্যান্সারের কথা চিন্তা করি, যে কোনো ধরনের ক্যান্সার যখন কারোর হয়ে থাকে তার সাথে কিন্তু নিউট্রিশনের রিলেশনটা আমি বলবো খুবই ওতপ্রোতভাবে জড়িত। উইদাউট নিউট্রিশন
একটা ক্যান্সার পেশেন্ট কিন্তু কখনোই ভালো থাকতে পারবে না। যত ধরনের আমরা মেডিকেশনস আমরা নেই না কেন, যত ধরনের ট্রিটমেন্ট আমরা নেই না কেন, নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তার ডায়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং শুধুমাত্র আমরা ওয়েট করব না যে একটা মানুষ সে ক্যান্সারে আক্রান্ত হলো তারপরে তার ট্রিটমেন্ট শুরু হলো, সেটা ঔষধ দিয়ে, সেটা নিউট্রিশন দিয়ে। আমরা চেষ্টা করব যে কীভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, হেলদি লাইফস্টাইল। এবং এই হেলদি লাইফস্টাইলে কিন্তু একটা বড় একটা পার্ট হচ্ছে ডায়েট এবং নিউট্রিশন। সো আমাদের কিন্তু এটা আমাদের চেষ্টা থাকে অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং অ্যাজ ওয়েল আমি একজন রিসার্চারও, তো আমাদের চেষ্টা থাকে যে কীভাবে আসলে মানুষকে অ্যাওয়্যার করা যায়, কীভাবে এই ব্রেস্ট ক্যান্সারটাকে প্রিভেন্ট করা যায়, অ্যাজ ওয়েল যে কোনো ধরনের যে ক্যান্সারগুলো রয়েছে সেগুলোকে আসলে কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, কীভাবে তাদেরকে আমরা সচেতন করতে পারি যে মানে ক্যান্সারটা যেন না হয়। সো ডেফিনেটলি এটার সাথে নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রিটমেন্ট তো ডেফিনেটলি আছে। এটার সাথে আসলে আমরা কমপ্লিটলি আমরা যেটাকে বলি এটা একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে থাকবে মেডিসিন, এই প্যাকেজের মধ্যে থাকবে ফুড রিলেটেড কিছু বিষয়। এক কথায় যদি আমরা বলি একটা হেলদি ফুড, সুষম খাবার যেটাকে আমরা বলবো, এখানে ঘুমের একটা বিষয় থাকবে, এখানে স্ট্রেস ফ্রি একটা লাইফ লিড তাকে করতে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পরিবারের একটা সহযোগিতা। সো এটা নিয়ে আমরা আরও ডিটেলস কথা বলবো। তবে আপনি যেটা জানতে চাচ্ছেন যে নিউট্রিশনের ভূমিকাটা, যখন একটা ক্যান্সার রোগীর তার ট্রিটমেন্ট শুরু হয় তখন প্রথমেই কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। এটা করতে করতে 1 থেকে 1.5 মাসের মতো তার কিন্তু টাইম চলে যায়। তারপরে তার হয়তো কেমোথেরাপি বা রেডিওথেরাপি তার শুরু হয়। সো এই যে মাঝখানে 1 থেকে 1.5 মাসের যে সময়টা, অনেকে মনে করে যে যখন আমার ট্রিটমেন্ট শুরু হবে তখনই আমি আমার খাবারের বিষয়টার দিকে আমি একটু কনসার্ন হব। বাট আমরা অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান কিন্তু আমরা যেটা রিকোয়েস্ট করে থাকি, যখনই আপনি জানতে পারবেন যে আপনার ক্যান্সার হয়েছে, আসলে ক্যান্সার শব্দটা বলতে ভালো লাগে না, টু বি অনেস্ট, ভালো লাগে না। তো যখনই আপনি জানবেন যে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তখন থেকে আপনার উচিত একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের আন্ডারে একটা প্রপার ডায়েট চার্ট নিয়ে তখন থেকেই আপনি একটা ব্যালেন্স ডায়েট চার্ট আপনি ফলো করবেন, যেখানে সব ধরনের ভিটামিনস, মিনারেলস এবং যে খাবারগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের বডিতে যাওয়ার পরে আমাদের বডির যে টক্সিক ইনগ্রেডিয়েন্টগুলো থাকে, আমাদের বডিতে যে ফ্রি রেডিকেলসগুলো থাকে, সেগুলো যেন বডি থেকে বের হয়ে যায়। সো আমরা ট্রিটমেন্ট শুরু হবার আগেই কিন্তু চেষ্টা করব একটা প্রপার ডায়েট মেনটেন করার জন্য। অ্যাবসলিউটলি। এবং আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে শুধুমাত্র ক্যান্সার হবার পরে না, ক্যান্সার যেন না হয় সেটার জন্য কিন্তু আমাদেরকে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। সেটা যদি আমি এক কথায় বলি, হেলদি ফুড খেতে হবে। এক কথা, আমরা আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে আমরা এত বেশি ফাস্টফুড আইটেমের প্রতি আমি বলবো ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু এডিক্টেড। আমরা বাইরে যেও খাচ্ছি, আমরা ঘরে বসেও কিন্তু আমরা অনলাইনে অর্ডার করে আমরা খাবার খাচ্ছি। তো আমার মনে হয় অনেকে আমরা জানি যে এই ধরনের খাবারে, ফাস্টফুড আইটেম বা প্রসেসড খাবারগুলোতে কিন্তু ট্রান্স ফ্যাট থাকে, এবং এই ট্রান্স ফ্যাট জাতীয় খাবার যখন আমরা দিনের পর দিন, বছরের পর বছর খেতে থাকবো, সেটা কিন্তু একটা সময় বডিতে যে কার্সিনোজেন ক্রিয়েট করে, এই কার্সিনোজেন মানে হচ্ছে ক্যান্সার সেল। সো আমাদেরকে এখন থেকেই যদি আমরা একটু সচেতন হই, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছে, আমার একটা রিকোয়েস্ট রয়েছে, আমরা যতটুকু পারি এই ধরনের ফাস্টফুড আইটেম, বিশেষ করে ট্রান্সফেট জাতীয় খাবার আমরা একটু অ্যাভয়েড করবো, তাহলে এটা প্রিভেন্ট করা যাবে। অ্যাজ ওয়েল যখন কারোর ক্যান্সার হয়ে যাবে তখনও কিন্তু একইভাবে এই ফাস্টফুড আইটেম আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সো নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যান্সার পেশেন্ট, এবং অ্যাজ ওয়েল সেটাকে প্রিভেন্ট করার জন্য। সো অ্যাবসলিউটলি there is a strong correlation নিউট্রিশনের সাথে এই পার্টিকুলার হেলথ কন্ডিশনের। বাট আমি এখন একটু আসলে আপুকে, আমরা যে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে যেভাবে দেখতে থাকি এবং মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে পাঠায় সবাই, তুমি যদি প্রতিদিন একটা আপেল খাও তাহলে তোমার জীবন থেকে এতগুলো রোগ দূর হয়ে যাবে। সো এরকম ভাষায় আপুর কাছ থেকে জানতে চাই যে ক্যান ইউ নেম ওয়ান ফ্রুট বা ওয়ান পার্টিকুলার ভেজিটেবল বা কিছু একটা যেটা খেলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমতে পারে? এরকম একটা দুইটা তো আসলে বলা যাবে না, অনেক ধরনের খাবার আছে ব্রেস্ট ক্যান্সার, এবং সেই সাথে আমি ওভারঅল কিছু ক্যান্সারের কথা বলবো, যে সব ধরনের ক্যান্সার অ্যাজ ওয়েল ব্রেস্ট ক্যান্সার, এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, অথবা যদি তার হয়ে গেছে ব্রেস্ট ক্যান্সার, সেটাকে আসলে আমি বলবো যে আমাদের বডিতে যে টক্সিসিটিটা ক্রিয়েট হচ্ছে, এবং আমি যেহেতু আমি ক্যান্সার পেশেন্ট, সেক্ষেত্রে আমার বডির ইমিউনিটিটাকে বুস্ট আপ করার জন্য স্পেসিফিক কয়েকটা খাবার আছে। প্রথমে আমি বলবো রসুনের কথা, বিকজ এটা হচ্ছে সবথেকে ওল্ডেস্ট প্ল্যান্ট, যেটা নিয়ে সবথেকে বেশি রিসার্চ হয়েছে ফর ক্যান্সার পেশেন্টদের জন্য। সো আমরা ক্যান্সার পেশেন্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা সাজেস্ট করে থাকি যে প্রতিদিন আপনি চেষ্টা করবেন যে
একটা কোয়া হলেও রসুন খাওয়ার জন্য যদি আপনি ডিরেক্টলি না খেতে পারেন আপনি সেটাকে খাবার কোনো তরকারির মধ্যে মিক্স করে আপনি খান। আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমি বলবো যে ক্রুশিফেরাস ভেজিটেবলস। এখন অনেকে হয়তো জানেন যে ক্রুশিফেরাস ভেজিটেবলস কোনগুলো, যেমন ব্রোকলি, দেন হচ্ছে ক্যাবেজ, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, এই ধরনের খাবারগুলোকে আমরা ক্রুশিফেরাস ভেজিটেবলস বলি। এগুলো আসলে খুব চমৎকারভাবে কাজ করে। সেই সাথে গ্রিন লিফি ভেজিটেবলস। আর প্রোটিনের তো কোনো আসলে বিকল্প কিছুই নাই। কোনো কারণে আপনি কার্ব ইনটেক আপনি কম করলেন কোনো অসুবিধা নাই, কিন্তু এই ধরনের যে রসুন, গ্রিন লিফি ভেজিটেবলস এবং ফ্রুটসের ক্ষেত্রে আমরা বলি অল কাইন্ডস অফ বেরিজ। আচ্ছা, যত ধরনের বেরিজ আছে, স্ট্রবেরি আছে, ক্র্যানবেরিজ আছে, ব্ল্যাকবেরিজ আছে, এই বেরিজগুলো কিন্তু চমৎকারভাবে কাজ করে ক্যান্সার পেশেন্টদের জন্য। বা নাইস। আমার কাছে এই ব্যাপারটা বেশ ভালোই লাগলো যে যেই খাবারগুলো খেতে আমার এমনিতেও ভালো লাগে অনেক, রসুন অ্যান্ড দেন বেরিজ, লাইক খুবই ভালো। মানে এটা যে আসলে ক্যান্সার প্রিভেন্ট করতে পারে আজকে জেনে আমার কাছে অনেক ভালো লাগলো এবং আমি অনেক অ্যাসিওর্ড ফিল করছি। সো আপনি যেই স্টেজে থাকেন না কেন, আপনি হয়তো বা প্রিভেন্ট করার জন্য আসলে আমাদের শোটা দেখছেন, অথবা আনফর্চুনেটলি প্রবাবলি ইউ আর ডিটেক্টেড অ্যান্ড আপনি আসলে এখন কি করবেন সেটা চিন্তা করে দেখছেন। সলিউশন কিন্তু খুব দূরে না। আমাদের কিন্তু এক্সপার্ট ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, একজন রিসার্চার অ্যাজ ওয়েল, উনি বলে দিয়েছেন রসুন হেল্পস, যে কোনো রকমের বেরি হেল্পস, এবং শাকসবজি অফকোর্স হেল্প করে। সো আমরা প্রিভেনশনের ব্যাপারে আপনার কাছ থেকে অলরেডি জেনে গিয়েছি। আমি এখন জানতে চাই যে যদি কারো ব্রেস্ট ক্যান্সার ডিটেক্টেড হয়, যেমন যে কোনো রোগের ক্ষেত্রে আমাদেরকে মাঝে মধ্যে আমাদের একটা ডক্টররা বলে দেয় যে এটা খাওয়া যাবে না। সো ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের জন্য এমন কোনো নিষেধ আছে কিনা খাবারের ক্ষেত্রে? ডেফিনেটলি আছে। যখন একটা মানুষের ক্যান্সার ডায়াগনোসিস হয়, স্পেশালি আমরা যেহেতু আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলছি, কিছু কিছু খাবার আমরা ডেফিনেটলি আমরা অ্যাভয়েড করতে বলি। ডক্টর অ্যাজ ওয়েল আমরা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান যারা রয়েছি, আমরা স্পেশালি প্রথমে যে খাবারগুলোর কথা বলে থাকি যে ফ্রেশ খাবার খেতে হবে। আমরা ইউজুয়ালি এখনকার যুগে আসলে আমরা সবাই তো খুব ব্যস্ত, আমরা একেবারে রান্না করে ফ্রিজে আমরা রেখে দিচ্ছি। সো এই খাবারটা আমরা 2 দিন 3 দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে আমরা গরম করে করে খাচ্ছি। কোথায় গরম করছি? আমার মনে হয় খুব কমই আমরা চুলায় গরম করছি। সেটা কিন্তু করা যাবে না। ক্যান্সার পেশেন্টদের জন্য স্পেশালি আমরা স্ট্রিক্টলি নিষেধ করে থাকি যে ওই খাবারটা ওভেনে গরম করা যাবে না। এবং আমরা যেটা আমরা সাজেশন দিয়ে থাকি যে একজন ক্যান্সার পেশেন্টের খাবার হতে হবে ফ্রেশ খাবার। প্রতিদিনের খাবারটা প্রতিদিনই রান্না করতে হবে। বড়জোর আমি হয়তো 2 দিন খাবারটাকে আমি খেতে পারি, কিন্তু প্রতিদিন নাকি প্রতি বেলায়? প্রতি বেলায় আমার মনে হয় দরকার হয় না। যে খাবারটা আমি দুপুরে খাবো সেই খাবারটা আমি রাতে খেতে পারি, কিন্তু বিষয় হচ্ছে যে আমি যে খাবারটা দুপুরে খাচ্ছি সেই খাবারটা আমি কোন বক্সে বা কোন বাটিতে রাখছি, এই বাটিটা হতে হবে বা বক্সটা হতে হবে এয়ার টাইট। এবং আমি যখন খাবারটা নেক্সট মিলে আমি খাবো, অফকোর্স আমাকে স্পুন ইউজ করতে হবে, হাত ইউজ করা যাবে না, বিকজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে কিন্তু অনেক কন্টামিনেশন হয়। এবং এই যে আমি ফ্রিজে খাবারটা রাখছি, কেন বলছি খাবারটাকে ঢেকে রাখতে হবে অথবা এয়ার টাইট বক্সে রাখতে হবে? ফ্রিজে কিন্তু অনেক ধরনের খাবার থাকে, ডিম থাকছে, ডিমে আমরা জানি স্যালমোনেলা ব্যাকটেরিয়া থাকে। ফ্রিজে অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম থাকতে পারে, কোনো তরকারি থাকতে পারে, সবজি থাকতে পারে। সো ওই খাবারগুলো কিন্তু আমার যে ক্যান্সার পেশেন্টের জন্য যে খাবারটা, সেটাকে কিন্তু ওখানে কিছু ব্যাকটেরিয়া চলে যায়। এই জন্য আমরা বলি যে দিনের খাবারটা দিনে রান্না করা উচিত। বড় যে দুবেলা খেতে পারবে, এর থেকে বেশি আমরা আসলে সাজেস্ট করি না, কারণ আমরা চাই যে ক্যান্সার পেশেন্ট যিনি থাকে তাকে অবশ্যই ফ্রেশ খাবার খেতে হবে। এবং যে খাবারটা তিনি খাবেন, ঠান্ডা খাবার তো অফকোর্স খাওয়া যাবে না, চুলায় গরম করে ভালোভাবে যেন খাবারটা গরম হয় ওটা একটু খেয়াল করতে হবে, এবং ওভেন ইউজ করা যাবে না। খুব তার মানে যদি আমি সামারাইজ করতে চাই, দিনের খাবারটা দিনে রান্না করতে হবে, এবং যদি স্টোর করে রাখতে হয় তাহলে আসলে ঢেকে রাখতে হবে এয়ার টাইট কোনো একটা বক্সে বা কন্টেইনারে। এবং যদি আমি গরম করে খেতে চাই তাহলে আসলে চুলায় গরম করতে হবে, ওভেনে না। প্রথমে শুনতে একটু ভয় লাগলেও আমার কাছে মনে হয় যে ম্যানেজেবল, বিকজ আপু যখন বলছিল যে আসলে ডিম থাকলে ওখান থেকে চলে আসবে, আমার কাছে মনে ছিল যে ভাই মানে তারা তো অনেক কঠিন হওয়ার কথা, বাট আসলে অত কঠিন না। এয়ার টাইট কন্টেইনার্স এবং আমার কাছে মনে হয় এই বিষয়গুলো না অনেকেই মেনটেন করে, নট অনলি যে বাসায় কোনো ক্যান্সার পেশেন্ট আছে সেটার জন্য আমাকে বিষয়টা মেনটেন করতে হবে, নট লাইক দ্যাট। অনেকেই কিন্তু আছে যে ডিম বাজার থেকে কিনে নিয়ে আসার পরে কিন্তু খুব ভালো করে ধুয়ে দেন ফ্রিজে রাখছে, এবং যত ধরনের বাসায় খাবার রান্না করা হচ্ছে প্রত্যেকটা খাবার কিন্তু আলাদা আলাদা করে বক্স। আমি অনেস্টলি এটা করি আপু। আমার কাছে মনে হয় যে যে কোনো একটা পার্টির উপরে যখন একটা র্যাপ দেওয়া যায়, ইজ প্লাস্টিক র্যাপস গুড? মানে লেটস সে যে র্যাপটা হচ্ছে আমরা দিয়ে এয়ার টাইট করে রাখতে পারি, ইজ দ্যাট ওকে? এটার ব্যাপারে আমি এত কনফার্ম করে আমি আসলে বলতে পারছি না, বাট আমার কাছে মনে হয় কেন আমি রিস্ক নিব। আচ্ছা, সো এয়ার টাইট কন্টেইনার দরকার নাই, কারণ এটা প্লাস্টিক, রাইট? সো ওটা থেকে আমরা আমরা চেষ্টা করব এয়ার টাইট বক্সই রাখা, এয়ার টাইট বক্সে রাখা। বাট আসলে বক্সে করে সুন্দর করে
মানে সাজিয়ে রাখার যে ব্যাপারটা ফ্রিজটা, তখন ফ্রিজটা দেখতে অনেক ভালো লাগে। And I think that's nice আরেকটা in it. বিষয় আমার মনে হয় বলা উচিত, যেমন ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে আমরা সবসময় বলি, আমরা অনেক সময় রেস্টুরেন্টে খাই না যে জি। সতে ভেজ, যেটা Right. একটু হাফ কুক থাকে, একটু বাটার দিয়ে করতে হয়। এক্স্যাক্টলি বাটার থাকে, তারপর হচ্ছে আমরা কিছু সি ফিশ খেয়ে থাকি, সি ফিশগুলো কিন্তু দেখা যায় হাফ কুক থাকে। সো ক্যান্সার পেশেন্টদের খাবারগুলো, সেটা ফিশ হোক, সেটা Vegetables হোক। যে কোনো ধরনের ভেজিটেবলস হতে পারে, যেই খাবারই হোক না কেন ওয়েল কুকড হতে হবে, আচ্ছা। হাফ কুকড করা তার যাবে মানে না। সুশি তো ইজ এ নো গো। নো। ওকে, No. সুশি টাইপের কিছু খাওয়া যাবে না, একটু ধৈর্য ধরতে হবে, ওয়েল কুকড খাবার খেতে হবে, এবং ভালো কন্টেনারে রাখতে হবে, এয়ারটাইট কন্টেনারে, এবং গরম করলে চুলায়। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা। এর এডিএল ও এয়ারলিড পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। So, আমরা অনেকগুলো পয়েন্ট জানলাম আপুর কাছ থেকে, ভেরি প্র্যাকটিক্যাল পয়েন্টস। তারপর আসলে যেটা জানতে চাবো আপু, যে যদি কারো ডিটেক্টেড হয় ব্রেস্ট ক্যান্সার, এবং তার জন্য যদি আপনি একটা লেটস সে আমরা যখনই ডায়েটিশিয়ান শুনি না, আমার কাছে মনে হয় যে একটা ডায়েট চার্ট, হ্যাঁ। যে আপুকে আমাদের একটা ডায়েট চার্ট করে দিবেন, এরকম আই এম শিওর ইউ গেট আ লট অফ রিকোয়েস্ট এরকম, যে এক্স্যাক্টলি, আমরা একটা ডায়েট অনেক চার্ট করে ধরনের দেন। ক্যান্সার পেশেন্ট আমরা Right. ডিল করে থাকি। রাইট, সো আপনি কি একটা আইডিয়াল ডায়েট চার্ট বা একটা ডেইলি রুটিন বলবেন আচ্ছা, আমাদের ভিউয়ারদের জন্য, যে এই জিনিসগুলো আপনি এভাবে খান? ডেফিনেটলি, আসলে এক একজনের আসলে হয় কি, তার হাইট ওয়েট অনুযায়ী রাইট, তার ক্যালোরিটা এক এক রকম হবে। Right. কারোর হাইট যদি কম থাকে, তার ক্যালোরিটা আমরা ঠিক ওভাবে ফিক্স করি, এবং ডিপেন্ড করে যে সে কোন স্টেজে আছে ক্যান্সারের। ফার্স্ট স্টেজ থাকে, সেকেন্ড স্টেজ থাকে, স্টেজ ওয়াইজ কিন্তু আমরা তার ফুডটাও কিন্তু ঠিক ওভাবে আমরা Right. ফিক্স করে থাকি। আমার মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটু বলা উচিত, আমি অ্যাটলিস্ট আমি বলতে চাই যে আসলে আমরা খাবারটাকে না খুব একটা গুরুত্ব দিই না। আমরা যখন ক্যান্সারে আক্রান্ত হই, তখন আমাদের মেইন কনসার্ন থাকে আমাকে মেডিসিন নিতে হবে, আমাকে কেমোথেরাপি নিতে হবে, রেডিওথেরাপি নিতে হবে। বাট ফুড যে কতটুকু ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মানে আমি বলবো যে মেডিসিনের থেকেও বেশি কাজ করে। সুতরাং ফুডটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লাইক এখন যদি আপনি বলেন যে কোন খাবারটা খেলে আসলে ভালো থাকা সম্ভব, আমরা একটা স্ট্যান্ডার্ড যদি বলি, ক্যালোরি হিসাব আমরা বলবো না, যদি সকালের যে খাবারটা, ব্রেকফাস্ট, একটা কমপ্লিট ব্রেকফাস্ট আপনাকে করতে হবে, সেখানে কার্ব থাকতে হবে, সেখানে ভেজিটেবলস থাকতে হবে, সেখানে একটা ফার্স্ট ক্লাস প্রোটিন থাকতে হবে। সো যদি আমি সোর্স ওয়াইজ যাই, তাহলে কার্বসের জন্য যদি কেউ রুটি খায়, হ্যাঁ, এনি কাইন্ড অফ vegetables এর জন্য কার্বোহাইড্রেট, যদি আলু আলু অবশ্য কার্বস হয়ে যায় বেশি, বাট আই থিঙ্ক উই নিড গ্রিন ভেজিটেবলস, এন্ড প্রোটিনের জন্য ডিম, ডিম তাহলে হলো মোটামুটি। মোটামুটি হলো। Okay. কেউ যদি মনে করে যে আমার ডিম খেতে ভালো লাগছে না, হ্যাঁ। সে চাইলে একটা চিকেন পিক করতে পারে। Okay, বাট so that's বিফটাকে breakfast. আমরা বলি যে হ্যাঁ, সকালে না খাওয়া অফকোর্স বিফ খেতে পারবে, সকালে না খেয়ে অন্যান্য টাইমে খেতে পারবে, বাট 15 ডেজে একবার যদি হয় তাহলে ভালো, তাহলে বিকজ ওটাতে তো কিছুটা হলেও ফ্যাট থাকে, একেবারে ফ্যাটলেস বলা যাবে না। তারপর আমরা বিফ খাওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি যে একটু, আমরা সহজ বাংলায় যদি বলি যে রানের অংশে ফ্যাটের পরিমাণটা একটু কম থাকে, Right. সো ইউ ক্যান চুজ ওই রানের অংশটা। সো আমাদের But- just একটু কেয়ারফুলি চুজ করতে হবে দ্য পিস অফ মিট, যাতে ওখানে ফ্যাটটা কম থাকে। Exactly. আচ্ছা, সো এটা গেল ব্রেকফাস্ট। তারপর দেন আমরা মিড মর্নিংটাকে টার্গেট করি। মিড মর্নিং মানে হচ্ছে আমরা 11টা থেকে 12টা বা 12:30 এই Brunch. টাইমটাকে আমরা ধরে থাকি। ব্রাঞ্চও বলা যাবে না। ওই মিড মর্নিং টাইমটাতে আমরা স্পেশালি যেটা বলে থাকি যে ওখানে একটা ফ্রুটস থাকতে হবে, আচ্ছা। এবং ফ্রুটসটা খাওয়ার আগে অবশ্যই ভালো করে ক্লিন করে তারপর খেতে হবে। সেই সাথে আমরা অ্যাড করি কিছু নাটস, বিকজ নাটস গুড ফর হেলথ। এটা হার্টের জন্য খুবই ভালো, ক্যান্সার পেশেন্টদের জন্য খুবই ভালো। সো ওই টাইমটাতে আমরা কোনো জাঙ্ক ফুড বা হাই ক্যালোরি বলে কোনো খাবার না খেয়ে হেলদি খাবার হিসেবে ফ্রুটস এবং নাটস nuts. রাখতে পারি। আচ্ছা, গেল। দেন আমরা লাঞ্চে লাঞ্চে চলে চলে আসি। লাঞ্চে সবাই যেটা মনে করে যে ক্যান্সার পেশেন্ট থেকে অধিকাংশ যেটা হয়, এদের ওয়েট কমে যায় ডে বাই ডে, যখন ট্রিটমেন্টটা চলতে থাকে তাদের ওয়েট কমে যায়। তো অনেকেই মনে করে যে ওয়েট কমে গেছে তার মানে একটু ভাতটা বেশি খেতে হবে। সো ভাতের মধ্যে তো আসলে কার্ব ছাড়া আর কিছু নাই। অন্য কিছু কিন্তু আমরা খুঁজে প্লাস পাচ্ছি না। আই রেড যে হোয়াইট রাইসের মধ্যে সুগার থাকে। Is that true? ডেফিনেটলি আচ্ছা, তার মানে কি ব্রাউন রাইস খাওয়া বেটার? বেটার। Better. অল কাইন্ডস অফ হোল গ্রেন, মানে ব্রাউন ব্রেড বা ব্রাউন রাইস অথবা ব্রাউন আটার রুটি, ব্রাউন প্রোডাক্টটাকে আমরা একটু প্রেফার করি, কারণ ওটাতে ফাইবার থাকে বেশি। সো দিস ইজ গুড ফর হেলথ। Right. সো নট ম্যান্ডেটরি যে কেউ যদি পছন্দ না করে ব্রাউন রাইসটা না খেতে, আমার কাছে ব্রাউন রাইস খেতে খারাপ লাগে না, আমার কাছে আরো বেশি মজা লাগে ব্রাউন রাইস খেতে। সো এটা হয় কি, চেঞ্জ করে চাইলে খাওয়া যেতে পারে। সো যেটা বলছিলাম যে কারোর যদি ওয়েট কম থাকে, অনেকে যেটা প্রেশার দেয় যে তুমি ভাত বেশি করে খাও, আমি বলবো যে ভাতটার উপরে অত বেশি জোর না দিয়ে ডেফিনেটলি কার্ব ছাড়া চলবে না। কার্ব তো আমাকে এনার্জি দিচ্ছে, আমাদের ব্রেনের খাবার হচ্ছে গ্লুকোজ, এই গ্লুকোজটা কিন্তু আসছে আমাদের কার্বোহাইড্রেট থেকে। সো কার্ব ডেফিনেটলি থাকতে হবে, কিন্তু তার পাশাপাশি আমাকে গ্রিন লিফি ভেজিটেবলস থাকতে হবে,
আবারও হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন থাকতে হবে। সালাডটাকে আমরা হচ্ছে প্লাস মাইনাস করি, যে এভরিডে খাওয়ার দরকার নেই, যেটা আমি আগেই বলছিলাম যে আনকুকড বা হাফ কুকড খাবারটা একটু কম খেতে হবে। সো সালাদের বিষয়টার ক্ষেত্রে আমরা বলি যে এটা তো একটা এখানে যে টমেটো বা শসা যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু কন্ডিশনে থাকে। সো কারোর যদি অ্যাসিডিটির প্রবলেম না থাকে তাহলে সে খেতে পারে, বাট সেটা খুব কম পরিমাণে খাবে। আচ্ছা, তার সাথে ডাল থাকতে পারে, লেবু, অফকোর্স লেবুটার কথা আমি স্পেশালি বলতাম যে আমি এত খাবার খাচ্ছি কিন্তু আমি লেবু খাচ্ছি না। সো লেবু যদি না খাওয়া হয়, এটা শুধুমাত্র যারা ব্রেস্ট ক্যান্সার যাদের হয়েছে বা নর্মাল ক্যান্সার, অন্যান্য ক্যান্সার যাদের হয়েছে, শুধুমাত্র তাদের জন্য, আমাদের সবার জন্য। আমরা যখন শাকসবজি খাবো, আমরা যখন প্রোটিন জাতীয় খাবার খাবো, উইদাউট ভিটামিন সি মানে লেবু ছাড়া আয়রন অ্যাবজর্পশন কখনোই হয় না। সাপোজ আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, কারোর হয়তো হিমোগ্লোবিন কমে গেল, আয়রন কমে গেল, তার এনিমিয়া হলো, ডক্টর তাকে কিছু সাপ্লিমেন্ট দিল, সেই সাথে বলে আপনি প্রচুর শাকসবজি খাবেন, লাল শাক স্পেশালি বা কচু শাক স্পেশালি আপনি খাবেন, কলিজা খাবেন। তো উনি সেটা খাচ্ছেন কিন্তু সাথে লেবু নাই। সো এটার কিন্তু 0% মতোই আমি বলবো আয়রনটা অ্যাবজর্ব হবে, কোনো কিছুই অ্যাবজর্ব হবে একটা ফ্যাক্ট ছিল। সো লেবু থাকতেই হবে, লেবু কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। সো লেবু যে এত এফেক্টিভ একটা ব্যাপার, এটা থ্যাংক ইউ সো মাচ আপু ফর সেইং আস দ্যাট, যে লেবু না থাকলে আসলে অনেক কিছু খেয়েও কোনো লাভ। এবং অনেকে বলে থাকে আমি তো লেবু খাচ্ছি, আমি লেবুর শরবত খাচ্ছি। আপনি আলাদা করে যতই লেবুর শরবত খান, কিন্তু আপনি যখন ভেজিটেবলস নিচ্ছেন, আপনি যখন প্রোটিন নিচ্ছেন, তখন কিন্তু লেবু থাকতেই হবে। সো অবশ্যই লেবুটা লাঞ্চে থাকুক। লাঞ্চ শেষ, ভালো একটা লাঞ্চ হলো, এন্ড দেন তারপর যদি আমরা কি একটা বিকালে স্ন্যাক্স, বিকেলে স্ন্যাক্সে আসবো। দুপুরের খাবারটা খাবার পরে আমরা একটু সাজেশন দিয়ে থাকি একটু ইয়োগার্ট নেওয়ার জন্য। সেটা টক দই হতে পারে বা হালকা মিষ্টি দই হতে পারে। টক দইটা আমরা এর জন্যই বলি, বা হালকা মিষ্টি দই এই জন্যই বলি যে দইয়ে প্রোবায়োটিক থাকে, যেটা খাবারকে হজম করতে হেল্প করে। স্পেশালি যেহেতু ক্যান্সার পেশেন্টদের দেখা যায় খাবার একটু অনীহা থাকে, বা যতটুকু সে খাচ্ছে ততটুকু কিন্তু সে তার স্টমাকে রাখতে পারছে না, স্টমাকটাকে ইরিটেট করে খাবারটা। সো ইয়োগার্টটা যদি আমরা নেই, সেই ইয়োগার্টে যে প্রোবায়োটিক থাকে সেটা কিন্তু খাবারটাকে হজম করতে হেল্প করে। সো আমার কাছে মনে হয় কেউ যদি 1 কাপ, হাফ কাপ বা 2 টিস্পুনও যদি খেতে পারে, তার জন্য কিন্তু খুব চমৎকার হবে। আমার কথা হচ্ছে যে খাবার খুব বেশি খাওয়ার দরকার নাই, কম খাবার খাক, বাট সেটা যেন খুব নিউট্রিশিয়াস এবং হেলদি খাবার থাকে। দেন আমরা যদি আফটারনুন স্ন্যাক্সে আসি, বিকেলের নাস্তা মানে কিন্তু আমাদের একটা বদ্ধমূল ধারণা থাকে একটু ভাজা পোড়া ক্রিস্পি টাইপ কিছু খাবার আমরা খাবো। সো ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে, স্পেশালি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যারা রয়েছে, তাদেরকে আমরা সবসময় বলে থাকি যে আপনি হেলদি খাবার খাবেন, কার্বটাকে যতটুকু কম নেওয়া যায়। আপনি চাইলে নিতে পারেন কর্নফ্লেক্স উইথ মিল্ক। আপনি যদি নুডলসটা খান, চেষ্টা করেন নুডলসটাতে কম তেল দিয়ে, একটু ভেজিটেবল বেশি দিয়ে, ওখানে একটু ক্যাপসিকাম অ্যাড করতে পারি, ওখানে আমি ডিম অ্যাড করতে পারি, একটু চিকেন অ্যাড করতে পারি, একটু মাশরুম আমি অ্যাড করতে পারি। সো আমার নুডলসের পরিমাণটা আমার কম থাকলো, কিন্তু আদার্স যে বিষয়গুলো ভেজিটেবল এন্ড ফার্স্ট ক্লাস প্রোটিন, ওগুলো দিয়ে আমি নুডলসটাকে কিন্তু আমি হেলদি করে। নুডলস যেমন মাঝে মধ্যে আপু আমরা চিংড়ি মাছ দেই, তো এটা কি ইজ ওকে ফর? হ্যাঁ, সামটাইমস আমরা তো একই টাইপের খাবার তো আমরা প্রতিদিন খাচ্ছি না, একটু চেঞ্জ করে খাবারটা খাওয়া উচিত। স্পেশালি ক্যান্সার পেশেন্টদেরকে যারা আসলে ডিল করে, বিশেষ করে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, তাদেরকে আমরা একটু রিকোয়েস্ট করে থাকি যে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে যদি একটু চেঞ্জ করে দেওয়া যায়। হ্যাঁ, ভ্যারিয়েশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেননা ক্যান্সার পেশেন্টদের তো অ্যাপিটাইট একেবারেই কম থাকে। এখন উনি প্রতিদিন যদি স্যুপ খায়, প্রতিদিন যদি দেখা যায় যে নুডলস থাকছে, সো এটা কিন্তু তার ভালো লাগবে না খেতে। সো আমি একদিন স্যুপ দিলাম, একদিন তাকে হয়তো আমি ওটস উইথ মিল্ক দিলাম, আরেকদিন হয়তো তাকে আমি ফিশের কোনো আইটেম দিলাম। ফিশ বলতে আমরা মনে করি যে এটা দুপুর বা রাতের খাবার। ফিশটাকে আমরা একটু কোফতার মতো করে আমরা দিতে পারি, বা যে ফিশ অ্যান্ড চিপস করে দিতে পারি আমরা। সো এই ধরনের খাবারগুলোকে যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, বাট মাথায় রাখতে হবে সেই খাবারটা যাতে একটু অয়েল কম থাকে এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা যাতে খুব একটা না থাকে। সো এই দু একটা খাবার যদি আমরা একটু মেনটেন করতে পারি, তাহলে মনে হয় যে নিউট্রিশনটা ফিল আপ করা পসিবল। এখন আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি সকাল থেকে এখন আমি বিকেল পর্যন্ত আসলাম, এত খাবারের কথা বললাম, একজন ক্যান্সার পেশেন্টের জন্য কিন্তু এই ধরনের খাবারগুলো অনেক সময় খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তখন প্রশ্ন আসে, তাহলে আমি আমার পেশেন্টকে কি খাওয়াবো? সো সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু সাপ্লিমেন্টের কথা বলে থাকি, যেগুলোতে হাই প্রোটিন সাপ্লিমেন্ট থাকে, কিছু হাই প্রোটিন হাই ক্যালোরি সাপ্লিমেন্ট থাকে। স্পেশালি কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো ক্যান্সার পেশেন্টদের জন্যই তৈরি করা হয়ে থাকে। সো তখন দেখা যায় যে যেসব পেশেন্টরা একেবারেই খেতে পারে না, তখন এই সাপ্লিমেন্টগুলো আমরা অ্যাটেন্ডেন্স যারা থাকে তখন তাদেরকে আমরা দিয়ে থাকি, এবং ডক্টররাও কিন্তু এটা বলে থাকে যে কোনো না কোনোভাবে তো তার নিউট্রিশনটাকে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ পেশেন্টটা তো আরও উইক হয়ে যাবে।
এক তো তার ট্রিটমেন্ট পারপাসে তার ওয়েট, এটা আপনি সবসময় দেখবেন যে ক্যান্সার পেশেন্টদের ওয়েট কিন্তু ডে বাই ডে ডিক্রিজ হয়, রিডিউস হতে থাকে। তার মধ্যে যদি তার খাওয়াটা প্রপারলি না হয় তখন তার ওয়েট আরও কমে যাবে, একদম ম্যালনারিশ হয়ে যায়। তখন আমরা যেটা করি যে বিকল্প হিসেবে আমরা সাপ্লিমেন্টের হেল্প নিয়ে থাকি। সো কোনো পেশেন্ট যদি বিকেলে দেখা যায় সে নুডলসও খেতে পারছে না, একটা হেলদি স্যান্ডউইচও খেতে পারছে না, স্যুপও খেতে পারছে না, তখন আমরা বলি যে 1 গ্লাস, এটা আমাদের পরিমাণটা ফিক্স করে থাকে, এটা আমরাই ফিক্স করে দিই যে কতটুকু পানির মধ্যে কত স্কুপ আপনি সাপ্লিমেন্ট আপনি অ্যাড করবেন, সেটা আমরা বলে দিই অ্যাজ এ ডায়েটিশিয়ান। তো সেটা খেলেও কিন্তু মোটামুটি নিউট্রিশনটা ফিল আপ হয়ে যায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা যেটা রিকোয়েস্ট করি যে দিনে অন্তত 5 to 6 মিল যাতে কমপ্লিট করা যায়। উনি অল্প খাক, বাট ওই একবার দুইবার খেয়ে আর খাওয়া যাবে না, এটা যাতে না হয়। ছোট ছোট করে আমরা অল্প অল্প করে একটু পরপর আমরা খাবো। এবং আরেকটা মিল আমাদের রয়েছে, সেটা হচ্ছে ভেরি স্পেশাল, আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিনার টাইম। ডিনার ইজ ভেরি ইম্পর্টেন্ট, লেট করে খাওয়া যাবে না। 7:30 থেকে 8:30 মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ডিনার টাইমটাকে ফিক্স করা হয়েছে 6টা থেকে 7টা, কিন্তু আমাদের বাংলাদেশের যে কালচার, এই কালচার অনুযায়ী এত আর্লি আসলে ডিনার করার ইটস কোয়াইট ডিফিকাল্ট। তো আমরা বেসিক্যালি 7:30 থেকে 8:30, ম্যাক্সিমাম 9টার মধ্যেই বলি খাবারটা কমপ্লিট করে ফেলতে। সেই দুপুরের মতোই খাবারটা হবে। যে কার্বোহাইড্রেট যদি একটু কমও থাকে, সেটা রাইসও হতে পারে, সেটা রুটিও হতে পারে। যদি সে রুটি রাইস কোনোটাই পছন্দ না করে, সে ব্রেড খেতে পারে, কিন্তু ব্রেডটা যদি ব্রাউন ব্রেড হয় এবং ব্রেডটাকে একটু টোস্ট করে নিতে হবে। বিকজ যদি অবস্থায় খাই, অবস্থায় থাকে, তখন ওটাতে কিন্তু ইস্ট থাকে। সো আমরা যদি একটু টোস্ট করে নিই তখন ইস্টটা কিন্তু আর থাকে না, তখন কিন্তু আর গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা তখন আর এটা থাকে না। সো চাইলে যে কোনো ধরনের কার্ব নিতে পারে, কিন্তু ওই ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে মাছ, মুরগি এগুলো ডেফিনেটলি থাকবে, ভেজিটেবল থাকতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই যে কেন বারবার আমরা ভেজিটেবলের কথা বলছি। যখন ঘর আমাদের নোংরা থাকে, আমরা কি দিয়ে ক্লিন করি? ঝাড়ু বা মপ করি, আমরা ঝাড়ু দিয়ে ক্লিন করি। আমি খুব সহজভাবে যদি বলি, তো ফাইবার জাতীয় জিনিসগুলো যত আমরা বেশি খাবো, তত বেশি আমাদের বডি থেকে যে টক্সিক যে প্রোডাক্টগুলো আছে, আমাদের যে বডির কোলেস্টেরলগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু মাইনাস হয়ে যায়। খুব সহজ একটা উদাহরণ। সো আমাদেরকে আমাদেরকে যে কোনো ধরনের ফাইবার জাতীয় খাবার খেতে হবে, ফ্রুটস থেকে অ্যাজ ওয়েল ভেজিটেবল থেকে, সেটা আমাদেরকে নিতে হবে। এবং ঘুমানোর আগে আমরা যেটা বলি, দুধ অথবা দই জাতীয় কোনো খাবার খাওয়ার জন্য ফার্স্ট ক্লাস প্রোটিনটার প্রতি আমরা অনেক বেশি জোর দিয়ে থাকি। কেননা দেখবেন যে ব্রেস্ট ক্যান্সারে যারা আক্রান্ত হয় বা অন্যান্য ক্যান্সারে যারা আক্রান্ত হয়, তাদের মাসেল ব্রেকডাউন হয়, যাদের ওয়েট কমে যায়, তখন মাসেলটা যাতে আবার আগের অবস্থায় আস্তে আস্তে ফিরে আসে, সেটার জন্য আমরা ফার্স্ট ক্লাস প্রোটিনের দিকে একটু জোর দিয়ে থাকি। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা, এর এডিএল ও এয়ারলিড পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। আজকে আমাদের এক্সপার্ট নিউট্রিশনিস্টের কাছ থেকে কিন্তু পুরো একটা ডায়েট চার্ট আপনাদের জন্য নিয়ে নিলাম। এটা আসলে আপুকে রিয়েলাইজ করতে দিই নাই আমি, বাট আসলে আপনি আপুকে রিচ করতে পারেন না পারেন, আপনার জন্য পুরো একটা ডায়েট প্ল্যান কিন্তু এখন রেডি। অফকোর্স আপনার হাইট এবং ওয়েট অনুযায়ী কিছুটা কাস্টমাইজ করতে হবে, যেটার জন্য ইউ শুড ডেফিনেটলি কনসাল্ট একজন এক্সপার্ট ডায়েটিশিয়ান। বাট তারপরও আপু যে ডায়েট প্ল্যানটা সাজেস্ট করলেন, আমার কাছে মনে হয় যে এটা আসলে সবার জন্যই সিমিলার। মানে দিস ইজ আ হেলদি, আমি যেটা বললাম এটা একদম বেসিক। রাইট, এটা হচ্ছে যে কোনো ধরনের ক্যান্সার পেশেন্ট হোক না কেন, এটা হচ্ছে একদম বেসিক কয়েকটা জিনিস আমাদেরকে অফকোর্স ফলো করতে হবে, খেতে হবে। তবে এর বাইরে কিছু বিষয় আছে, যেমন কোন খাবারটা আমি একেবারে খেতে পারবো না। রাইট। সো আমরা যদি এরকম কয়েকটা খাবার শর্টলিস্ট করে দিই সবাইকে। প্রথমে আমি বলবো ফাস্ট ফুড আইটেম, বাদ, তারপর হচ্ছে বারবিকিউ টাইপের, আইটেম বাদ, আলুর চিপস বাদ, এনি কাইন্ড অফ সল্টেড আইটেম, রাইট, স্পাইসি খাবার, অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার, তারপর হচ্ছে বিরিয়ানি বা এক কথায় যেটাকে আমরা বলি হ্যাঁ, যেগুলোতে ক্যালোরি অনেক বেশি থাকে, এই ধরনের খাবারগুলো আমাদেরকে ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। ফ্রেশ খাবার খেতে হবে। আরেকটা হচ্ছে অনেক খাবার আছে আমরা যেটা বললাম যে বারবিকিউ করে খাওয়া, হাফ কুক করে থাকা, এই খাবারগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, ক্লিয়ার গাইডলাইনস আউট देयर। বাট একটা ব্যাপার যেটা আমার খুবই ভালো লেগেছে হচ্ছে আপু কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস বললো যে যদি আপনার বাসায় একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট থাকেন, তাহলে কিন্তু আশেপাশের ফ্যামিলি মেম্বারদের অনেক বড় একটা রোল থাকে। যে আমাদের ফুড স্টাইলটা, আমাদের ফুড হ্যাবিটটা বা ডায়েটটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আসলে প্রবাবলি আমাদের পরিবারের যে মানুষটা এই কঠিন সময়টা পার করছে তার জন্য ইজিয়ার এরকম একটা হেলদি ডায়েট মেইনটেইন করা। এক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে ফ্যামিলি ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা মানুষ এক ধরনের খাবার খাচ্ছে, বাকি মেম্বারটা অন্য টাইপের খাবার খাচ্ছে, তখন কিন্তু এটা মেন্টালি কিন্তু বিষয়টা নেওয়া যায় না। যেন আমরা বলি যে এন্টায়ার ফ্যামিলি মেম্বার যারা আছে সবার ফুড হ্যাবিট হেলদি থাকতে হবে, সেটা ছোট থেকে বড় সবার জন্য। রাইট।
তাহলে আপু কিন্তু আমরা কিন্তু প্রিভেন্ট তার করতে অ্যান্সারে পারবো। বেশ কয়েকটা জিনিস অলরেডি বলে দিয়েছেন, কি কি খাওয়া উচিত, কি কি অ্যাভয়েড করা উচিত। এছাড়াও আসলে যদি আপনার রুচি কমে যায় সেই ক্ষেত্রে কি করা উচিত সেটা উনি বলে দিয়েছেন, ওজন কমে গেলে কি করা উচিত সেটাও উনি বলে দিয়েছেন, এবং পরিবারের রোলটাকেও আসলে আমরা এখানে খুব সুন্দরভাবে স্পেসিফাই করতে পারলাম। আমি একটা স্পেসিফিক জিনিস যেটা জানতে চাই এখন, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের মধ্যে যাদের এই টাইমটায় নজিয়া হয় হুম, হুম। বা একটা বমি বমি ভাব থাকে, তাদের জন্য আসলে কি ধরনের ডায়েট হওয়া উচিত বা তারা কি করবেন? ওকে, ফাইন। এই নাউশিয়া অথবা যে বমি বমি ভাবটা বা বমি হয়ে যায় অনেকের ক্ষেত্রে, এটা তখনই হয় যখন তাদের কেমোথেরাপি শুরু হয়। কেমোথেরাপি যখন শুরু হয় তখন আমরা দেখেছি, আমরা তো আসলে এই ধরনের পেশেন্টগুলোকে ডিল করে থাকি, আমরা ভিজিট করি, অনেক ধরনের কাউন্সিলিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা শুধুমাত্র যে আমরা অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অথবা ডক্টর কাউন্সিলিং করবে তা না। ওই যে আরেকবার আমি বলেছি যে ফ্যামিলি মেম্বারদের ভূমিকাটা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো একটা পেশেন্ট যখন কেমোথেরাপি শুরু হয় তখন কিন্তু সে একেবারেই খেতে পারে না, বিশেষ করে যেদিন তার কেমোথেরাপিটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে সেই দিন এবং তার পরবর্তী 10 দিন পর্যন্ত এই বমি বমি ভাবটা অনেক বেশি থাকে। তখন আমরা যেটা প্রেফার করি যে সলিড কোনো খাবার না খেয়ে খুব সফট, যেমন সেটা খিচুড়ি হতে পারে, নরম খিচুড়ি, সেটার মধ্যে একটু ভেজিটেবল যদি থাকে, একটু চিকেন যদি থাকে, এরকম নরম খিচুড়ি আমরা খেতে পারি, আমরা স্যুপ খেতে পারি, এবং কিছু ফ্রুট জুস খেতে পারি। এটা কিন্তু কোনো ক্যান জুস বা রেডিমেড জুস যেটা সুগারি, ওগুলো কিন্তু না, ফ্রেশ জুস চাইলে আমরা খেতে পারি। সো ওই কেমোথেরাপির দিন অথবা যখন এই যে আপনি বললেন যে নাউশিয়া বা বমিটিংটা যখন হয়, তখন আমরা বলি সেমি লিকুইড এবং লিকুইড জাতীয় খাবার খাওয়ার জন্য। সেই সাথে ওই দিন যেহেতু খাবারের পরিমাণটা একেবারে ওদের কমে যায় এবং এর পরের 10 দিন পর্যন্ত খাওয়ার পরিমাণটা অনেক কম থাকে, অ্যাপিটাইট একেবারে থাকে না, তখন আমরা একটু সাপ্লিমেন্ট নেওয়ার জন্য আমরা একটু রিকোয়েস্ট করে থাকি। তখন হয় কি, পেশেন্টটা ম্যাল নরিশড হয় না। অ্যাবসলিউটলি। সো ওই সলিউশনটা আমরা পেয়ে গেলাম। নেক্সট যেটা আমি জানতে চাবো আপনার কাছে, সেটা হচ্ছে যে যেহেতু আপনি ব্রেস্ট ক্যান্সারের অনেক পেশেন্টকে ডিল করেন এবং তাদেরকে ডায়েট সাজেস্ট করেন, সো এমন কোনো কুসংস্কার দেখতে পান বা মিথস দেখতে পান যেটা সবাই ভুল একটা ধারণা নিয়ে রাখে এবং সেটা বছর পর বছর থেকে যায়, বা আমরা সবাই আশেপাশে শুনি পারে আসলে ভুল? বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমরা যতই বলি ডিজিটাল বাংলাদেশ, কিন্তু তারপরেও কিন্তু কিছু অবস্ট্যাকলস আছে, কিছু বা মিথ আছে। ডিজিটালিও অনেক ভুল তথ্য ছড়াতে থাকে। এক্স্যাক্টলি। কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে। স্পেশালি আমরা যদি বলি, কোনো একটা মেয়ের যদি বিয়ে হবার আগে যদি তার ব্রেস্ট ক্যান্সার হয়, তার জন্য লাইফটা কিন্তু লাইক হেল। হ্যাঁ, যে তার কখনো বিয়ে হবে না। অথচ ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার বলা যেতে পারে, যদি আমরা আর্লি ডিটেকশনে যেতে পারি তাহলে কিন্তু এটা পুরোপুরিভাবে কিউর হয়ে যায়। সো আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই যে একটা মিথ বা মিসকনসেপশন আমি বলবো, যে কারোর ব্রেস্ট ক্যান্সার যদি হয়, সে যদি ভালোও হয়ে যায়, এই যে মানুষের একটা ধারণা তার কখনো বিয়ে হবে না, তার লাইফটাই শেষ হয়ে গেল। এবং দেখা যায় যে সমাজের বাইরের মানুষ বলবো না, ফ্যামিলি থেকে দেখা যায় অনেক ধরনের কিছু কটু কথা কিন্তু শুনতে হয়। সো এই বিষয়গুলো থেকে না আমাদেরকে বের হয়ে আসতে হবে। সো এর জন্যই কিন্তু আমার মনে হয় যে এই ধরনের অ্যাওয়ারনেস টাইপ প্রোগ্রাম আমাদের আরও আরো বেশি হওয়া বেশি উচিত। করে করা উচিত। টু বি অনেস্ট, একটা ফ্র্যাঙ্কলি যে কথাটা আমরা বলবো যে এই মেয়েটার যদি বেবি হয়, সে কখনো ব্রেস্ট ফিড করাতে পারবে না, এই কথাটাও কিন্তু আমাদেরকে শুনতে হয়। সো এক্ষেত্রে আমরা অনেক কাউন্সিলিং করার চেষ্টা করি, ডক্টররাও করে, ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকেও আমরা কিন্তু রিকোয়েস্ট করি যে আপনাদের ভূমিকাটা এক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং পেশেন্টদেরকে আমরা যেটা বলি যে আপনি এত ধরনের মেডিসিন খাচ্ছেন বা আমরা যে সাজেশন দিচ্ছি নিউট্রিশনের ব্যাপারে, আপনার ক্ষেত্রে সাজেশন হচ্ছে আপনি সবসময় নিজের প্রতি আত্মবিশ্বাসটা ধরে রাখা। এটা কিন্তু ইমিউনিটিটাকে বুস্ট আপ করে। আপনি সবসময় চিন্তা করবেন, সবসময় নিজেই নিজেকে বলবেন আমাকে সুস্থ হতে হবে। আমার কাছে অনেক পেশেন্টরা আছে, আমাকে বলে যে আমার 2টো বেবি আছে বা আমার হচ্ছে ফ্যামিলিতে আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, সো আমাকে কোনোভাবে মরে গেলে হবে না, আমাকে বাঁচতে হবে। সো ওই কথা চিন্তা করে উনি নিজেই বলে যে আমি জোর করে হলেও কিন্তু আমি হেলদি খাবারগুলো খাচ্ছি। এই জন্যই কিন্তু আপনাদের কাছে আমি এসেছি যে একটা ভালো ডায়েট চার্ট নেওয়ার জন্য। সো এই যে কনফিডেন্টটা, এই যে নিজেকে ভালো রাখার যে একটা চেষ্টা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু আমার কথা না, এটা সায়েন্সের কথা। যারা ব্রেস্ট ক্যান্সারে যারা আক্রান্ত বা যেই ধরনের ক্যান্সার যাদের হচ্ছে, একটা জিনিস আমরা সবসময় বলি, নিজের প্রতি আস্থা রাখতে হবে এবং সবসময় মাথায় রাখবেন যে আমাকে ভালো হতে হবে এবং আমি ভালো হব। এটাতে তার ইমিউনিটি বুস্ট আপ হয়। খুবই স্ট্রং একটা স্টেটমেন্ট ছিল যে অনেক পেশেন্টের জন্য, তার নিজের জন্য না হলেও তার পরিবারের মানুষের জন্য হলেও আসলে তার স্ট্রং থাকতে হয়, তার Exactly. হেলদি লাইফস্টাইলটা মেনটেন করতে হয়। সো এই পর্যায়ে আমি সবাইকে যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে, প্রথমত আপনি কি করতে পারেন, আপনি কিন্তু এই এপিসোডটা শেয়ার করে দিতে পারেন যাতে আপনার মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার ফ্রেন্ড লিস্টের অনেকে
এই অ্যাওয়ারনেসটুকু পায়, বা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা একজন মানুষ যে হয়তো বা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট, সেই যাতে খুঁজে পায় আমাদের আজকের এই এপিসোডটা, এবং কিভাবে সে ভালো খেতে পারে, ভালো থাকতে পারে, সে সম্পর্কে জানতে পারে। এবং আপনার জন্য একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি, বিকজ আমি চাই যে প্রত্যেকটা এপিসোডে যারা খুব মনোযোগ দিয়ে দেখছেন তারা যাতে আসলেই মনোযোগ দিয়ে দেখেন, এবং তাদের জন্য আমরা কিছুটা করতে পারি ফ্রেশ অনন্যার পক্ষ থেকে। সো আপনাদের জন্য এই এপিসোডের প্রশ্ন হবে, ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের জন্য কী কী ধরনের খাবার খাওয়াটা উচিত না, বা কী কী ধরনের খাবার অ্যাভয়েড করা উচিত। আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। রাইট অ্যান্সার যারা দিচ্ছেন তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা খুঁজে বের করব আপুর সাহায্যে, এবং তার কাছে আমরা পৌঁছে দেবো একটা গিফট ফ্রেশ অনন্যার পক্ষ থেকে। আপুর কাছে আমরা লাস্ট প্রশ্নে যাব, বাট তার আগে আমি একটা জিনিস অবশ্যই আবার মনে করে দিতে চাই যে ফ্রেশ অনন্যা কিন্তু প্রত্যেকবারই সবাইকে একটা জিনিস মনে করে দিতে চায়, সেটা হচ্ছে যে, এবং এটা আপুও বলেছেন, যে আর্লি ডিটেকশন। এবং আর্লি ডিটেকশনের জন্য কিন্তু আসলে আর কিছুই দরকার না, একটু অ্যাওয়ারনেস দরকার, এবং জাস্ট এই স্টেপটা নেওয়া দরকার। এবং যদি আমরা আসলে আমাদের ব্র্যান্ডের ভাষায় বলি যে একটি চেক আপে আর দেরি নয়, ব্রেস্ট ক্যান্সার করবে বিজয়। সো এই যে বিজয় আসার ব্যাপারটা, বা ব্রেস্ট ক্যান্সারে এতগুলো স্টেজের কথা আমরা শুনলেই মনে হয় যে এটা মনে হয় একটা মানে ডেথ, লাইক এখানে মনে হয় আসলে মৃত্যু ছাড়া আর কিছু নাই। বুঝি একটা অনেক বছর যাবত একটা ছোট্ট একটা প্রবাদের মতো হয়ে গেছে, একটা বাণীর মতো হয়ে গেছে, ক্যান্সার হচ্ছে দুরারোগ্য একটা ব্যাধি। সো এখান থেকে আমার মনে হয় যে আমরা চাইলেই বের হয়ে আসতে পারি, একটু সচেতন যদি আমরা হই। অ্যাবসলিউটলি। সো এই পুরো ব্যাপারটাই কিন্তু জাস্ট একটা, যদি আর কিছুও না করেন, একটা ব্যাপার, আপনি হয়তো এখনো ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট না, বাট জাস্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে একটা চেক আপ। এই চেক আপটা ক্যান সেভ ইউর লাইফ, এই চেক আপটা ক্যান সেভ ইউ ফ্রম অল দ্য ট্রাবলস, এই চেক আপটা ক্যান সেভ ইউর ফ্যামিলি ফ্রম আ ভেরি ডিফিকাল্ট টাইম অ্যাজ ওয়েল। সো আমাদের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড সবসময় যেভাবে বলে যে একটি চেক আপে আর দেরি নয়, এবং ব্রেস্ট ক্যান্সারে আসবে বিজয়। তো সেই বিজয়টা আসুক। আপুর কাছে জানতে চাবো একদম লাস্ট রিমার্কস টু দি অডিয়েন্স, যে থাকে না যে শেষ একটা কথা আপনার বলতে খুব ইচ্ছা করছে, যেটা জানলে মনে হয় সবার অনেক হেল্প হবে। ডেফিনেটলি অনেক কিছুই বলার আছে, তবে ছোট্ট করে আমি একটু বলতে চাই যে কেন বাংলাদেশে আসলে ব্রেস্ট ক্যান্সারের রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আমি একটা রিসার্চের কথা যদি বলি, প্রতি বছর এখন নতুন করে বাংলাদেশে প্রায় 12,000-এর বেশি নতুন করে ব্রেস্ট ক্যান্সারের রোগীর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এবং প্রায় 6 থেকে 7,000-এর মতো ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট কিন্তু মারা যাচ্ছে। সো এই সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং WHO তাদের কিন্তু রিসার্চের যে ফলাফল যেটি বলছে যে 2050 সাল নাগাদ এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তার থেকেও বেশি হয়ে যেতে পারে। সো এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় নিতে হবে, এবং এটার জন্য যা যা করতে হবে, যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রে যে এই যে ব্রেস্ট ক্যান্সার কেন হচ্ছে, আমরা কিন্তু এই বিষয়টাকে আমরা মনে করি এটা শেয়ার করার মতো বিষয় না, একটু সেন্সিটিভ বিষয়, একটু লজ্জা এখানে কাজ করে। আমার কাছে মনে আসে লজ্জা বলতে কিছু নাই। যখনই আপনি দেখবেন যে আপনি কোনো প্রবলেম ফেস করছেন, আপনি অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে আপনি শেয়ার করবেন, ডক্টরের কাছে যাবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে আমার কাছে মনে হয় আর্লি ডিটেকশনটা তখনই হয়ে যাবে। এবং ডক্টরে কিন্তু বলে থাকে যে প্রতি মাসে একবার যদি আমরা এই চেক আপটা করি, তাহলে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের যে সংখ্যাটা আমরা অর্ধেকেরও বেশি কিন্তু আমরা কম করে নিয়ে আসতে পারি। তো এই চেক আপ অ্যাজ ওয়েল হচ্ছে হেলদি লাইফস্টাইল। এটার মধ্যে আমি কিন্তু আরেকবার বলেছিলাম যে, আমি বারবার বলছি যে এটা একটা প্যাকেজ, গুড ফুড, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, দেন হচ্ছে ঘুমের একটা বিষয়। যত বেশি আমরা গ্যাজেট আইটেম আমরা কম ইউজ করব, কারণ এই গ্যাজেট আইটেমগুলো কিন্তু আমাদের ঘুম নষ্ট করছে, এবং আমাদের এই যে পলিউটেড এনভায়রনমেন্ট, সেই সাথে আমরা যে খাবারগুলো খাচ্ছি প্রচুর ফরমালিন থাকে। সো খাবারের পুরোটা বিষয় কিন্তু আমাদের হাতে। তো আমরা চাইলেই কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারি হেলদি লাইফস্টাইলের মাধ্যমে। এবং এক্ষেত্রে আমি বলবো নিজেকে সচেতন থাকতে হবে, এবং এই সচেতনতার পাশাপাশি পরিবারের সদস্যদের ভূমিকাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন্ডের আজকের এপিসোডে কিন্তু আমরা নুসরাত আপুর কাছ থেকে আপনাদের জন্য একটা কমপ্লিট ডায়েট চার্ট ম্যানেজ করেছি, যে আপনি যদি একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট হন, অথবা ইন জেনারেল ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করতে চান, আপনার ডায়েট কীরকম হওয়া উচিত, আপনার কী কী ধরনের খাবার অ্যাভয়েড করা উচিত, কী কী ধরনের খাবারে আসলে ব্রেস্ট ক্যান্সারকে প্রিভেন্ট করার মতো হেল্পফুল এলিমেন্টস থাকে, আমাদের লাইফস্টাইল কীরকম হওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। এবং আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে হচ্ছে, যে একজন পেশেন্টের পরিবারের সদস্যদের আসলে কীরকম লাইফস্টাইল মেনটেন করা উচিত, কীভাবে আমরা সাপোর্টিভ হতে পারি, সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার পুরো গুছানো এবং প্র্যাকটিক্যাল অ্যাডভাইসেসের জন্য। এবং আপনার জন্য ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ডের পক্ষ থেকে থাকছে একটা ছোট্ট গিফট।
So thank you so much for being here. So thank you so much আপু অ্যান্ড ছোট্ট একটা গিফট ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ডের পক্ষ থেকে। আমি আবারও মনে করে দিতে চাই যে সেটা ডায়েটের মাধ্যমে হোক, হেলদি লাইফস্টাইলের মাধ্যমে হোক, এবং আরও অনেকগুলো বিষয় আমরা ফোকাস করব আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড এই শোটাতে। বাট তারপরও যাওয়ার আগে কথা একটাই, একটি চেক আপে আর দেরি নয়, ব্রেস্ট ক্যান্সারে আসবে বিজয়। বিজয় আসুক ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে, এবং আমরা সবাই এই বিজয়ের একটা অংশ হতে পারি। আপনি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট হন আর না হন, অ্যাটলিস্ট এই এপিসোডটা শেয়ার করে দিয়ে হলেও আপনি কিন্তু এই পুরো মুভমেন্টের একটা পার্ট হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন টু নুসরাত জাহান আপু ফর ইয়োর ওয়ান্ডারফুল প্র্যাকটিক্যাল অ্যাডভাইসেস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।